মধ্যে কি এই স্যার যেসব সিমটমস গুলো বললো এগুলো কি তোমাদের কারোর মধ্যে তোমরা ফিল করেছো যে আমাদের মধ্যে এই সিমটমস গুলো আছে, কিংবা কারণ তোমরা কি ফিল করো স্যার যেটা বললো? কখনো কখনো এই কেয়ারিংটা এত বেশি পরিমাণ হয়ে যায় যে মনে হয় যে আমাকে এত বেশি কেয়ার করার কি আছে, যে মানে হয়তোবা সে এমন করে বললো যে না তোমার এখন যেতে হবে না, বা তোমার ওখানে যাওয়ার দরকার নাই, তুমি গিয়ে কি করবা। মানে আমারও যে ইচ্ছা থাকতে পারে যে আমিও দুইটা কথা বলি, যে অন্য আরেকজনের সাথে কথা বলি, একটু বাইরে কারোর সাথে মিশি, কারণ অনেক সময় মনোটোনাস হয়ে যায় বাসায় থাকতে থাকতে। এখন আমার কাছে কখনো কখনো মনে হয় যে বেশি কেয়ারিংটা খুব বেশি ওভারল্যাপ হয়ে যায় আমার জন্য ওটাকে বিয়ার করা। আচ্ছা, প্যারেন্টসরা মনে করছে যে তারা খুব কেয়ার করছে। আমাদের বর্তমান সমাজের যে অবস্থা তা নিয়ে তারা সবসময় একটা ওয়ারিড অবস্থায় থাকে। তারা তো কেয়ার করছেই, তারা মনে করছে যে আরো বেশি কেয়ার করা উচিত, কারণ আমরা এখন ভালো মন্দ বুঝি না। বাট আমাদের এই সময়টায় আমার ধারণা যে প্যারেন্টসদের অনেক সাপোর্টিভ হওয়া উচিত। আমাদের মত সবসময়, আমাদের যতগুলো ওপিনিয়ন থাকে ওনাদের শুনে সেই অনুযায়ী আমাদের সাপোর্ট করা উচিত, অনেক সময় ঠিক করে দেওয়া উচিত। শাকিলা যেই বক্তব্যটা দিল, আপনার কি মনে হয় এটা রাইট না রং? ওরা যেটাকে কেয়ার বলছে ওটাকে আসলে আমরা বলি ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং স্টাইল। মানে অতিরিক্ত যখন অভিভাবকরা এটা করো না, ওটা করো না, ওখানে যেও না, কেন এখন এটা করতে হবে তোমাকে, তুমি মানে তাদেরটাই তারা বলছেন, কিন্তু ওদের মন কি চাইছে সেটা ওনারা দেখছেন না, কনসিডার করছেন না। সেই জন্যই সেক্ষেত্রে আসলে ওনারা ভাবছেন যে আমরা ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং স্টাইলে যেটা হয়, বাবা মামারা আমরা বোধহয় আমার সন্তানকে খুব বেশি যত্ন করছি বা আদর করছি, কিন্তু রবীন্দ্রনাথের একটা কথা আছে, আদর কিন্তু অনেক সময় অত্যাচারে পরিণত হয়। হ্যাঁ, ওদের ক্ষেত্রে কিন্তু সেটাই হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা আসলে ওভাবে না করে ওদের সাথে কথা বলে, ওই সবখানে কিন্তু কমিউনিকেশনের ব্যাপারটা এসে যাচ্ছে। ওদের সাথে যদি কমিউনিকেশনটা অভিভাবকদের একটা বন্ধু মতন থাকে, তাহলে কিন্তু আর বন্ধুর কাছে যাবে না বা অন্য কোথাও যাবে না সেটা শেয়ার করার জন্য। অভিভাবককেই তারা বলবে যে আমরা এটা চাই, আমাকে এটা করতে দাও, আমার এটা করতে ভালো লাগছে। এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে বিষণ্ণতাটা বেশি কাজ করে, আপনি কি বলবেন এদের মধ্যে সেই সিমটমটা কিভাবে দেখা দিবে? বিষণ্ণতার যে সিমটম গুলো বলছেন এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, তারা সোশ্যালি উইথড্র করে, নিজেকে গুটিয়ে ফেলে। কোনো আগে যে বিষয়গুলোতে সে আনন্দ পেত সেগুলোতে আনন্দ পায় না, তার মধ্যে একটা অহেতুক একটা এনজাইটি সবসময় ঘিরে থাকে। তার কগনিশনের মধ্যে বিরাট একটা পরিবর্তন আসে। সে মনে করে পৃথিবী প্রত্যেকটা মানুষই বুঝি খারাপ। সে নিজের সম্পর্কে একটা নেতিবাচক চিন্তা ধারণা তার ভিতরে চলে আসে। সে তার ভবিষ্যৎকে অন্ধকার দেখে। সে হতাশা তাকে এমন ভাবে জড়িয়ে ধরে সেটা থেকে আর বেরিয়ে আসতে পারে না। তার পৃথিবীর আর কোনো কিছুই ভাল লাগে না, তার বাবা মা ভাই বোন পিয়ার কাকুই তার ভাল লাগে না। তো এই জিনিসগুলো তার মধ্যে যখনই আমরা দেখতে পাবো তখনই বুঝবো যে সে একজন বিষণ্ণতায় ভুগছে। তোমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি। ফিরছি ব্রেকের পর। ব্রেকে যাওয়ার আগে কথা বলছিলাম স্যারের সাথে, এখন ম্যাডামকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস আছে যেটার কারণে আমরা বুঝতে পারবো যে এই ছেলেটা কিংবা মেয়েটা বিষণ্ণতায় ভুগছে? বিষণ্ণতার প্রথম উপসর্গই হচ্ছে শারীরিক, যেটা নন মুভমেন্ট। ওরা কিছুই করতে চায় না, ওরা সারাক্ষণ শুয়ে থাকবে, চুপচাপ থাকবে, কারোর সাথে কথা বলবে না, পারলে রুমটাকে অন্ধকার করে রেখে দেবে, আলোতেও যেতে চাইবে না। কারণ ওদের কোনো স্পৃহা থাকে না, মোটিভেশন যেটাকে আমরা বলি, ওটা কাজ করে না। তো তখন ওদের কোনো শারীরিক কিছুই দেখা যাবে না। এটাই হচ্ছে আসল। আর আরো স্টেজ আছে, দুটো স্টেজ আছে শারীরিক উপসর্গ যেটা আপনি বললেন অ্যাক্টিভিটিস এর মধ্যে। একটা হচ্ছে ইদার ওদের ক্ষুধা খুব বেড়ে যাবে, তখন বেশি খাবে এবং খুব বেশি ঘুমাবে, এটা হতে পারে। আরেকটা স্টেট হতে পারে যে খিদা কমে যাবে, অ্যাপিটাইট লস করবে এবং ওয়েট লস করবে সেই সাথে। আর আরেকটা ব্যাপার এখানে আছে যেটা শারীরিকের মধ্যেই পড়ছে, বায়োলজিক্যাল নিড যদি আমরা বলি, যেটা যৌন স্পৃহা, ওটাও কিন্তু কমে যাবে। ম্যাম যেটা বললো
এরকম কোনো কিছু কি কখনো তুমি ফিল করেছো, কিংবা তোমাদের বন্ধু, তোমাদের বয়সী কারোর মধ্যে তুমি খেয়াল করেছো যে এরকম কিছু ঘটছে? ফ্রাস্ট্রেশনটা যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন নিজের ভিতরে একটা প্রবণতা হচ্ছে নিজেকে হার্ট করা। আমি আমার ফ্রেন্ডদের একটা ফ্রেন্ডকে দেখছি যে একদম এক্সট্রিম পর্যায়ে ফ্রাস্ট্রেটেড হয়ে সে নিজেকে হার্ট করতো। সে সবসময় রুমে থাকতো, একটা রুমে, ম্যাম যে কথাটা বললো, সে অন্ধকার রুমে থাকতে পছন্দ করে, সে সবসময় রুমে দরজা আটকায়, কারোর সাথে কথা বলে না, সাথে প্লাস সে তার নিজেকে হার্ট করা শুরু করলো এবং কাউকে সেটা সে টের পেতে দেয় না। সে নিজে হার্ট হয়, নিজে তার কাছে মনে হয়, তার সাথে কথা বলে মনে হচ্ছে তার কাছে সেটাই তখন বেস্ট মনে হয়েছে যে তাকে তো কেউ সাপোর্ট করতেছে না, সো তাকে নিজেকে হার্ট করে নিজেকে সান্ত্বনা দিতে হবে। এরকম একটা অভিজ্ঞতা আছে। এবং আমি তোমার সাথে একটু শেয়ার করি, সেলফ হার্মটা কি ধরনের করতে চায় সে কি ব্লেড দিয়ে কেটে টেটে ফেলে এরকম করেছে কিছু? হ্যাঁ, আমার ফ্রেন্ডটা যে সে নিজেকে হার্ট করছে এভাবে, এবং সুইসাইডাল অ্যাটেম্পটও থাকে তাদের, প্রচুর ঘুমের ওষুধ খেত। হ্যাঁ, ওভারডোজিং পিল, এবং লাস্ট পর্যায়ে একদম এক্সট্রিম পর্যায়ে সে সুইসাইড অ্যাটেম্প্ট করছে। হ্যাঁ, তো এটার থেকে কিন্তু এটা খুব অ্যালার্মিং। এইসব যখন করবে সন্তানরা বাবা মাকে কিন্তু তখন খুবই মানে তারা যদি বসে থাকেন তখন চুপচাপ, তাহলে কিন্তু মারাত্মক কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেটার জন্য তাদেরকে কি করতে হবে, প্রফেশনাল হেল্প নিতে হবে এক্ষেত্রে। এটা যেটা বললো, এটা অনেকটা তো রাগ থেকে কিংবা বিষণ্ণতা থেকে, যেটা থেকেই হোক, সে সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। এই টাইপের অ্যাটেম্প্ট যাতে না নেওয়া যায় কিংবা আমরা প্রতিরোধ করতে পারি, কি টাইপের চিকিৎসা আমরা পেতে পারি? অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য রাগ তো চলে আসতেই পারে, সেটাকে রাগের বশবর্তী না হওয়া, সেটার জন্য আমাদের সাইকোলজিক্যাল মডেলে যেমন ABC মডেল বলছি, অ্যান্টিসিডেন্ট, বিহেভিয়ার এন্ড কনসিকুয়েন্স, তাদেরকে প্রপারলি ট্রেইনড আপ করা, যাদের অতিরিক্ত রাগ তাদেরকে রিল্যাক্সেশন প্র্যাকটিস করানো। তাছাড়া সাইকো এডুকেশন দিতে পারি। সাইকো এডুকেশন বলতে বোঝাচ্ছি এটার স্বরূপটা কি, কিভাবে আসছে, এটার বৈজ্ঞানিক মতবাদ কি আছে, এটা কেন হচ্ছে, একটা মানুষের ভিতরে কিভাবে রাগটাকে আসছে এবং সেটা অ্যাক্ট আউট করছে, এবং তার কনসিকুয়েন্স কিন্তু রাগটা যখন নেমে যায় তখন কিন্তু আবার নিজেই বলে আল্লাহ আমি এটা কেন করলাম, এই যে কনসিকুয়েন্সটা পরে সে নিজেকে নিজে আবার দোষারোপ করে। স্যার এবং ম্যাডাম, আপনাদের অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার আগামী পর্বে। বন্ধুরা, আজকের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষণ্ণতা কি। বিষণ্ণতা একটি সামাজিক ব্যাধি। সমাজে আত্মবিশ্বাসী হয়ে সাহসের সাথে মোকাবেলা করতে পারি ও জীবনের সঠিক লক্ষ্য খুঁজে পারি বিষণ্ণতাকে এড়িয়ে। আসুন, সময় এসেছে এই বিষয়টিকে হালকাভাবে না নিয়ে গুরুত্বের সাথে দেখা। আর তোমরা যারা এই অনুষ্ঠানে এসে অংশ নিতে চাও তারা যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক সন্ধিক্ষণে, চ্যানেল 1, 57 উদয় টাওয়ার, 5ম তলা, গুলশান 1, ঢাকা 1212। টেলিফোন নাম্বার 01918949753 88595567। ইমেইল sandhikkhon@channel1.com। যোগাযোগের জন্য আগ্রহী বন্ধুদের সন্ধিক্ষণের পক্ষ থেকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমি চাই দুটা মেলে ধরি, দেখাই যত স্বপ্ন গল্প, তখনই ইচ্ছে ঘুরে হাওয়া ছবি আঁকে ভুল রঙে। স্বপ্নগুলো হারায় কোথায়, ভেঙে যায় কোন কারণে, শোনো তুমিও বন্ধু হও।